ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। 1978 সালে এরশাদ লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সেনাপ্রধান হন। 1982 সালের 24শে মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন এরশাদ। নিজেকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করে সামরিক শাসন জারি করেন তিনি, স্থগিত করেন সংবিধান। প্রথমে বিচারপতি AFM আহসানুদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির পদে বসিয়েছিলেন এরশাদ, কিন্তু সব ক্ষমতা ছিল এরশাদেরই হাতে। প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদের অনুমোদন ছাড়া কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল না আহসানুদ্দিনের। তার 1 বছর পর আহসানুদ্দিন চৌধুরীকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতির চেয়ারে বসেন এরশাদ। সাবেক সামরিক শাসক এরশাদের 9 বছরের শাসনামলে তার নানা সিদ্ধান্ত এখনো আলোচনা সমালোচনার জন্ম দেয়। লেফটেন্যান্ট জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় উপজেলা পদ্ধতি চালু করেন। তার যুক্তি ছিল সরকারি সুবিধাদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য 1982 সালের 7 নভেম্বর থেকে 1983 সালের 7 নভেম্বরের মধ্যে 460টি উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন এরশাদ। 42টি মহকুমাকে ভেঙে 64টি জেলায় পরিণত করেন তিনি। ডাক্কা থেকে যে ঢাকা শব্দটি এসেছে তার একটি প্রমাণ ছিল 1990 সালের আগ পর্যন্ত ঢাকার ইংরেজি বানান। তখন পর্যন্ত ঢাকার বানান ছিল DACCA, যার উচ্চারণ হুবহু ডাক্কায় দাঁড়ায়। ব্রিটিশ শাসনামলে বর্তমান রাজধানী ঢাকার নাম ছিল ইংরেজি বানানে ডাক্কা। এই ডাক্কা থেকে ঢাকা নামকরণ করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ। তার সরকারের আমলে এই পরিবর্তন আনা হয়। বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রামে হাইকোর্টের 6টি বেঞ্চ সম্প্রসারণ করেন। বিচার ব্যবস্থা দ্রুত করতে 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন এরশাদ। একই উদ্দেশ্যে প্রতিটি উপজেলায় মুনসেফ কোর্ট স্থাপন করেন। উচ্চ আদালতের বিচারের জন্য যাতে ঢাকায় আসতে না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আইনজীবীদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করতে পারেনি এরশাদ সরকার। 1982 সালে এরশাদ সরকার দেশে একটি ঔষধ নীতি প্রণয়ন করেন। এর ফলে ঔষধের দাম যেমন কমে আসে, তেমনি স্থানীয় কোম্পানিগুলো ঔষধ উৎপাদনে সক্ষমতা অর্জন করে। সে নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের বাইরে থেকে যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তিনি হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ঔষধ নীতিতে উল্লেখ করা হয়েছিল যে ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল এবং অ্যান্টাসিড বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ভেতরে উৎপাদন করতে পারবে না। এসব ঔষধ উৎপাদন করবে শুধু দেশীয় কোম্পানি। এর ফলে দেশীয় কোম্পানিগুলো আর্থিকভাবে লাভবান হয় এবং বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে তারা অন্য ঔষধ উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে। তাছাড়া সে নীতির আওতায় সরকার সব ধরনের ঔষধের দাম নিয়ন্ত্রণ করত, ফলে ঔষধের দাম কমে আসে বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী। এরশাদ ক্ষমতায় থাকার সময় রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে যেসব কাজ করেছিলেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা। বিভিন্ন ইসলামপন্থী দল এবং সংগঠনকেও মদত দিতে থাকেন এরশাদ। এছাড়াও তিনি সংবিধানে বিসমিল্লাহ, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান সহ ইসলাম ধর্মের জন্য অনেক অবদান রেখেছেন এরশাদ। স্বাধীনতার পূর্ব থেকেই দেশের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। মুসলমানদের বিশেষ ইবাদতের দিন শুক্রবারে কোনো ছুটি ছিল না, যার কারণে জুমার নামাজে ভোগান্তিতে পড়তে হতো কর্মজীবীদের।
হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগেই সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে শুক্রবার করা হয়। রেডিও টেলিভিশনে নামাজের আগে আজান সম্প্রচারের কোনো ব্যবস্থা বাংলাদেশে ছিল না। এরশাদের নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে সর্বপ্রথম আজান সম্প্রচার চালু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখনও নামাজের আগে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন রেডিওতে আজান সম্প্রচার হয়। দেশের সর্বসাধারণের ধর্মীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে মসজিদ মন্দিরের পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করা ছিল এরশাদের জনপ্রিয় পদক্ষেপ। এরশাদ অসংখ্য রাস্তা, পুল, সেতু, কালভার্ট নির্মাণ করেছিলেন। তিনি প্রায় 10,000 কিলোমিটার রাস্তা পাকা করেছেন এবং 1,500 ছোট বড় সেতু নির্মাণ করেছেন। সাবেক রাষ্ট্রপতি আন্তনগর ট্রেন ব্যবস্থা চালু করে রেল যোগাযোগ ব্যবস্থায় অবদান রেখেছেন। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক পরবর্তী সময়ে সম্রাট আকবর খাজনা আদায়ের জন্য বাংলা বর্ষপঞ্জি শুরু করলেও পহেলা বৈশাখ এখন সব ধর্ম ও বর্ণের বাঙালির প্রাণের উৎসব। এরশাদ পহেলা বৈশাখে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। উপজেলা পর্যায়ে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে 3 জন বিশেষজ্ঞ সহ 9 জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন। পল্লী এলাকার 397 উপজেলার মধ্যে 333টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেন। প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ঔষধ ও কর্মচারী নিশ্চিত করেছিলেন এরশাদ। সারা দেশে 25,000 দায়কে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন। প্রতি 2 কিলোমিটার এলাকা বা 2,000 মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন। 5ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন এরশাদ। এছাড়া 4টি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেওয়া শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে 2টি হোস্টেল নির্মাণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেন। রাজশাহী বিমানবন্দরের কাজ সমাপ্ত করেন এবং সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ করেন। ঢাকায় 1 ডজনেরও বেশি শিশু পার্ক নির্মাণ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল চালু করেন। নগর ভবন ও পুলিশ সদর দপ্তর নির্মাণ করেন। দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেন। বনানীতে আর্মি স্টেডিয়াম নির্মাণ করেন। ক্ষমতায় টিকে থাকতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এরশাদ সামরিক গোয়েন্দাদের ব্যবহার করেন। এই অভিযোগ ছিল বেশ জোরালো। এছাড়া সামরিক বাহিনীর সহায়তা নিয়ে তিনি 1986 এবং 1988 সালে 2টি বিতর্কিত নির্বাচন আয়োজন করেন। অভিযোগ রয়েছে সেনাবাহিনীর সদস্যদের তুষ্ট রাখার জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ ব্যাপকতা লাভ করে এরশাদের শাসনামলে। এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন সেনাবাহিনী এরশাদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে এবং বিষয়টি তাকে জানিয়ে দেয়। এরপর তিনি পদত্যাগ করেন। এরশাদের শাসনামল নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ক্ষমতাচ্যুত হবার পরও তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি। এমনকি কারাগারে থেকে নির্বাচনে অংশ নিয়েও 5টি আসনে জয়লাভ করেন এরশাদ।